সংবাদ সম্মেলনে অংশ নিতে ভারত সরকারের সর্বোচ্চ নিরাপত্তায় ইতিমধ্যে ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বাংলাদেশের উন্নতি স্তব্ধ, যে দেশটি দ্রুত উন্নতির পথে এগোচ্ছিল সেই দেশ আজ জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে। ভোটের আগে ভারত বিরোধিতার চরমে উঠবে বলে তদারকি সরকারকে আগাম জানিয়ে দিয়েছে নিরাপত্তা সংস্থাগুলি। ইউনূস ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে শুরু হয় ভারত বিরোধিতা। কিন্তু একটাও কোনো অনিয়ম দেখাতে পেরেছে? 2024-এর নির্বাচন, তারা নির্বাচন করবে না। আমরা চেষ্টা করেছি আনতে, তারা করেনি, বয়কট করেছে। ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আসলে কি হতে যাচ্ছে সেটি দেখতে ভিডিওটির সাথেই থাকুন। সংবাদ সম্মেলনে অংশ নিতে ভারত সরকারের সর্বোচ্চ নিরাপত্তায় ইতিমধ্যে ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। কূটনৈতিক সূত্রে জানা গেছে, তার সফরকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ভারত সরকার। আজ অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে শেখ হাসিনার সাম্প্রতিক বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে বিস্তারিত বক্তব্য দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ভাষণ দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে। জানা গেছে, শেখ হাসিনার আজকের ভাষণ লাইভ সম্প্রচারের মাধ্যমে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সরাসরি দেখা যাবে। দেশ বিদেশের গণমাধ্যমের ব্যাপক উপস্থিতি থাকবে এ সংবাদ সম্মেলনে। ইতোমধ্যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর আগ্রহ চোখে পড়ার মতো। আওয়ামী লীগ সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শেখ হাসিনা তার বক্তব্যে গণতন্ত্র, নির্বাচন ও রাজনৈতিক অধিকার নিয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরবেন। একই সঙ্গে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়ার অভিযোগ এবং দেশের সাম্প্রতিক অস্থিরতা নিয়েও কথা বলার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই সংবাদ সম্মেলন ও ভাষণ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে এবং নির্বাচনকে ঘিরে চলমান বিতর্ক আরও তীব্র হতে পারে। প্রথিতযশা সাংবাদিক শেখর গুপ্তের অনলাইন সংবাদ মাধ্যম দ্য প্রিন্টে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে বিশেষ সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন যে ভয় দেখিয়ে ভোট হতে পারে না। একটা নির্বাচন হতে হলে সেই নির্বাচনকে সুষ্ঠু, অবাধ এবং বৈধ হতে হলে, ফ্রি, ফেয়ার এবং লেজিটিমেট হতে হলে ভোটারদের তার পছন্দের দলকে এবং প্রার্থীকে পছন্দ করে নেওয়ার অধিকার থাকতে হবে। বিএনপি জামাতের প্রার্থীরা যেভাবে, নেতাকর্মীরা যেভাবে মানুষের ঘরে ঘরে গিয়ে তাদেরকে সহিংসতার ভয় দেখিয়ে অথবা ভাঙচুরের ভয় দেখিয়ে, ডিস্ট্রাকশন অথবা ভায়োলেন্সের ভয় দেখিয়ে ভোটে আসতে বলছেন বা ভোট দিতে বলছেন, এভাবে ভোট হতে পারে না। শেখ হাসিনা দ্য প্রিন্টের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে ইন্টারিম গভর্নমেন্ট, এই অন্তর্বর্তীকালীন সরকার জানেন যে বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম দল আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারত তাহলে তারা ব্যাপক সমর্থন পেত, ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হতো এবং ঠিক সে কারণেই দলটিকে নিষিদ্ধ করে রাখা হয়েছে নির্বাচনে অংশগ্রহণ থেকে। এখন নির্বাচন দিয়েছে, এটা কোন ধরনের নির্বাচন? আওয়ামী লীগ আমলের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে। কই, আমরা তো কোনো দল নিষিদ্ধ করিনি, নির্বাচন করতে পারবে না। বিএনপিকে কি আমরা নিষিদ্ধ করেছিলাম? আমরা নিষিদ্ধ করি নাই। বিএনপি নিজেই ইলেকশন করেনি। কেন করেনি? এটা খুব স্পষ্ট। 2008-এ যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে তো কেউ প্রশ্ন উঠাতে পারে না। সেই নির্বাচনের রেজাল্টটা কি ছিল? আওয়ামী লীগ এককভাবে 48% ভোট পায়। 259 আসনে নির্বাচন করে, বাকি আসনগুলি আমরা শরিক দলকে দিয়ে দিই। 2018-তে ইলেকশনে এসেছিল, পয়সা খেয়ে খেয়ে নমিনেশন দিয়ে এক সিটে 2-3 নমিনেশন, নিজেরাই মারামারি কাটাকাটি, অমনি প্রত্যাহার। তারপরে এই ডক্টর ইউনূস আর এই বিএনপি মিলে, জামাত বিএনপি মিলে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা সারা বিশ্বব্যাপী। এক কথায় চরম বিপর্যয়। বাংলাদেশের জন্য ভারত সরকারের সিদ্ধান্ত দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বড় প্রভাব ফেলতে চলেছে। দিল্লির সিদ্ধান্ত পাকিস্তানের ক্ষেত্রে নিয়েছিল, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তারা এই ধরনের কঠোর সিদ্ধান্ত এতদিন নেয়নি। কিন্তু পদ্মাপাড়ের ঘটমান পরিস্থিতিতে সাউথ ব্লক যে রীতিমতো উদ্বিগ্ন, এই সঙ্গে তারা বিরক্ত। বাংলাদেশ আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা।
আর সেই নির্বাচনের 24 দিন আগে নয়াদিল্লির বিদেশ মন্ত্রকের সিদ্ধান্ত ঘিরে জল্পনা শুরু হয়েছে। দিল্লির তরফে সরাসরি সিদ্ধান্তের কোনো ব্যাখ্যা না দেওয়া হলেও একাধিক সূত্র থেকে জানা যাচ্ছে নিরাপত্তার কথা বিবেচনায় রেখে এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। আর এই সিদ্ধান্ত ভালো না খারাপ সেটা বাংলাদেশিদের চিন্তা করার সময় হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলি জানাচ্ছে যে ভোট যত এগিয়ে আসছে ততই হিংসার সম্ভাবনা বাড়ছে। দেশে হামলা এবং হত্যার ঘটনা অব্যাহত। ভোটের আগে ভারত বিরোধিতা চরমে উঠবে বলে তদারকি সরকারকে আগাম জানিয়ে দিয়েছে নিরাপত্তা সংস্থাগুলি। ইউনূস ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে শুরু হয় ভারত বিরোধিতা, কিন্তু হাদি হত্যার পর সেটা চরমে ওঠে। বাংলাদেশের অধিকাংশ দল হয়ে ওঠে ভারত বিরোধী। মনে করা হচ্ছে সেই কারণে সাউথ ব্লক এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের সমস্ত হাই কমিশনারদের আত্মীয়দের অবিলম্বে দেশে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে সরকারিভাবে, কিন্তু এই নিয়ে কোনো নির্দেশিকা জারি করা হয়নি। সবকিছু হয়েছে ব্যাক চ্যানেলে। আন্তর্জাতিক রাজনৈতিক মহলের মতেই বাংলাদেশকে ভারত আর প্রতিবেশী দেশ হিসাবে মানতে চাইছে না। তাদের চোখে দেশটি এখন কনফ্লিক্ট জোন। তবে দৃষ্টিভঙ্গি শুধুমাত্র ভারতের একার নয়, একই দৃষ্টিতে দেখছে আমেরিকা এবং তাদের মিত্র শক্তি। আর সেই কারণে ইউনূস এবং তার সরকারের সঙ্গে তাদের বিরাট একটা ব্যবধান তৈরি হয়েছে আন্তর্জাতিক অর্থ ভান্ডার এবং বিশ্ব ব্যাংকের সঙ্গেও। ভারত এবং বাংলাদেশের রাজনৈতিক মহল মনে করছে আগামী দিনে বাংলাদেশে আরও বড় ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটলে ভারতীয় কূটনীতিক এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে যাবে। হাদির হত্যাকাণ্ড নিয়ে পদ্মাপাড়ে আমাদের হাই কমিশনকে ঘিরে সব কর্মকাণ্ড তার জ্বলন্ত প্রমাণ। তদারকি সরকার প্রধান নিরাপত্তা দিয়েছিল ঠিকই, কিন্তু সেই নিরাপত্তা এতটাই পলকা ছিল যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারত। বিদেশ মন্ত্রকের বক্তব্য, ভারতীয় কূটনীতিকদের পরিবারের নিরাপত্তা এখন সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হচ্ছে, প্রয়োজনে এর থেকে কড়া পদক্ষেপ করা হতে পারে। বাংলাদেশের নির্বাচনী উত্তেজনা ক্রমশই চলছে। ইতিমধ্যেই প্রধান প্রতিপক্ষ জামায়াত ইসলামী এবং বিএনপির জোট নির্বাচন নিয়ে নানা প্রশ্ন তুলতে শুরু করেছে। তবে জামায়াত ও তাদের জোট শরিকদের তরফে জোরালো অভিযোগ করা হচ্ছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার পর জাতীয় নাগরিক পার্টি ইঙ্গিত করেছে তারা শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নাও নিতে পারে। অন্যদিকে জামায়াতের বক্তব্য, অবাধ নিরপেক্ষ নির্বাচন করার মতো পরিস্থিতি এখনো দেশে তৈরি হয়নি। এদিকে বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত সারাহ কুক বর্তমানে দিল্লিতে রয়েছেন। গত 19 জানুয়ারি তিনি দিল্লি পৌঁছন। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে ভারতের একটি গণমাধ্যম জানিয়েছে যে সারাহ কুক চেয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করতে। বিদেশ মন্ত্রক পত্রপাঠ প্রস্তাব খারিজ করে দেয়। 1971-এর পর আবার ভাইয়ের পিঠে পরপর ছুরি বসালো পাকিস্তান। প্রথম ছুরি মেরেছিল 24 জুলাই অভ্যুত্থান নামে। সেই সময় পর থেকে বাংলাদেশের উন্নতি স্তব্ধ। যে দেশটি দ্রুত উন্নতির পথে এগোচ্ছিল সেই দেশ আজ জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে। এর পিছনে পাকিস্তানি জামাত শিবিরের হাত রয়েছে। তারাই অভ্যুত্থানের নামে হাসিনার সরকার ফেলেছিল। তারপর থেকে তো বাংলাদেশের অবস্থা কেমন সবাই তা বুঝতে পারছে। শুধু বাংলাদেশ উন্নতই হচ্ছিল না, উন্নত হচ্ছিল সে দেশের ক্রিকেটও। বাংলাদেশের ক্রিকেট এতটাই উন্নতি লাভ করেছিল যে তারা যে কোনো দেশকে টক্কর দেওয়ার মতো জায়গায় পৌঁছে গিয়েছিল। পাকিস্তানের উস্কানিতে ভারত বিরোধিতা করতে গিয়ে তাদের দেশে ক্রিকেটটাই ধ্বংস হতে চলেছে। এখন তো সাধারণ মানুষের প্রশ্ন করা উচিত, পাকিস্তানের সেই শুভাকাঙ্ক্ষীরা কোথায়? যারা বলেছিল বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না পারলে তারাও বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবে। এখন প্রশ্ন, বিশ্বকাপ থেকে পাকিস্তান কি সরে দাঁড়িয়েছে? তারা বুদ্ধি করে বোকা বাংলাদেশকে মিথ্যে সাহস দিয়ে নিজেদের গ্রুপ থেকেই বের করে দিয়েছে। ফলে তারা তাদের গ্রুপে একটি সহজ দলকে পাবে। সেই সঙ্গে বাংলাদেশকে সব দিক থেকে ভারত বিরোধী করে তুলেছে। ফলে বাংলাদেশ যদি ভাবে পাকিস্তান এখন তাদের বন্ধু, তাহলে বলতে হবে যারা এমন ভাবে তারা নিজেরাই নিজেদের শত্রু। এর জন্য অন্য দেশকে দোষ দিয়ে লাভ নেই, কারণ পাকিস্তানি সরকারকে বিশ্বাস করে না পাকিস্তানি জনগণই। তারাই সরকারকে নিয়ে হাসাহাসি করে। সেখানে বাংলাদেশকে মেলায় হারিয়ে যাওয়া ভাই বলে খুঁজে পেয়েছে পাকিস্তান। আর সেই মেলাটি হলো 30 লক্ষ সাধারণ মানুষের হত্যা আর 2 লক্ষ নারীর সম্ভ্রমহানি। যদিও এই বর্তমান সরকার এইসব আওয়ামী লীগের বানানো গল্প বলে চালাতে চায়, তারা বিশ্বাসই করতে পারে না যে পাকিস্তানের মতো এমন নিরীহ একটি দেশ এমন অত্যাচার করতে পারে। তো সেই ভাই বলেছিল তারা তাদের পরমাণু বোমা বাংলাদেশকে দিয়ে দেবে যদি কেউ তাদের প্রিয় ভাই বাংলাদেশের দিকে আঙুল তোলে। যদিও পাকিস্তানের হাতে পরমাণু বোমা আর আছে কিনা তা নিয়ে অনেকের সন্দেহ রয়েছে। যাক,
সে কথা। তবে পাকিস্তান বাংলাদেশকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারাও বিশ্বকাপ খেলবে না যদি বাংলাদেশের সঙ্গে আইসিসি ন্যায় বিচার না করে। মানে বাংলাদেশের দাবি ছিল তারা তাদের দেশে ক্রিকেটার এবং সাংবাদিক সহ দর্শকদের নিরাপত্তার অভাব আছে বলে ভয় পাচ্ছে। তো আইসিসি বলে দিয়েছে তোমাদের ভয়ের ওষুধ তোমাদেরই বার করতে হবে, কারণ আইসিসি ভারতে খেলতে আসা বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তার অভাব খুঁজে পায়নি। কিন্তু বাংলাদেশের বর্তমান সরকার এটা বুঝতে পারছে না যে ভিখারিদের ইগো থাকতে নেই। যদিও খেলতে না যাবার জেদ ধরেই বসে নেই বাংলাদেশ, তারা আবার আইনি লড়াইও যেতে চাইছে। বর্তমান সরকারের এই জেদকে সমর্থন করছে অধিকাংশ মিডিয়া, যদিও তাদের সরকারের বিরুদ্ধে কথা বলার মতো ক্ষমতা বা অধিকার কোনোটি নেই। তারা বলছে পশ্চিমবঙ্গের বিধায়ক নাকি বলেছে যে ভারতে খেলতে না আসার সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নয়, এটি সে দেশের সরকারের। বাংলাদেশের সরকার খেলাতে রাজনীতি নিয়ে এসেছে, মানে তারা বলতে চাইছে বাংলাদেশের মতো একটি ছোট দেশের এই আত্ম অভিমান বা জেদ দেখে ভারত হিংসার কারণে এই কথা বলছে। কিন্তু আমরা আপনাদের কাছে সত্যিটা তুলে ধরছি। আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা, সেখানে খেলতে চাই, এই পজিশনে আমরা অনর আছি। এর থেকে স্পষ্ট যে বোর্ড সরকারের ইগোকে সমর্থন করতে গিয়ে নিজেদের দেশের ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে। বিশ্বকাপে না খেলতে পারার কারণে বেশ কয়েক হাজার কোটি টাকা পাওয়া থেকে বিরত থাকলো বাংলাদেশ।